হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের এমসিকিউ প্রবলেমগুলো সলভ করব। আগের দিন আমি একদম পুরো ওয়ান শট একটা থিওরি ক্লাস নিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি সেই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই দেখে নিও। সেখানে আমি সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি সেখানটায়। একবার সেটা দেখলে পরে তোমরা নিজে থেকেই এমসিকিউ সব সলভ করতে পারবে। একবার সেই ভিডিওটা দেখে নাও, সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নিজে থেকেই ভাবতে পারবে, নিজেই কিন্তু প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, তো আজকে চলো আমরা এমসিকিউ সলভ করি। তো দেখো, ফার্স্ট এমসিকিউটা কি বলছে। প্রথমেই বলছে তড়িৎ আধান। এই তড়িৎ আধানের মানে ইলেকট্রিক চার্জ, এই ইলেকট্রিক চার্জ রিলেটেড কিছু এমসিকিউ এখানে দিয়েছে, সেগুলো আমরা এখানে দেখব। সো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, বলছে দুটি অসম আধান। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে অসম। অসম মানে সমান নয়, সিম্পল জিনিস, নট ইকুয়াল, রাইট? নট ইকুয়াল। দুটি অসম আধানের তড়িদাহিত গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। তার মানে দুটো গোলক রয়েছে, এরকম দুটো গোলক রয়েছে। কোশ্চেনটা বোঝো আগে, হ্যাঁ। এরকম দুটো গোলক রয়েছে, এ একটা গোলক, বি একটা গোলক, ওকে। এবং দেখো এখানে কিন্তু বলছে অসম আধান রয়েছে। সাপোজ এর মধ্যে Q1 চার্জ রয়েছে, এর মধ্যে Q2 চার্জ রয়েছে। এবার আমি জানি না পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। এবার কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। এই যে আকর্ষণ কথা লিখেছে, তাহলে আকর্ষণ থেকে তুমি বুঝতেই পারছো এরা কিন্তু অপোজিট পোলারিটির চার্জ হতেই হবে, তাছাড়া কিন্তু আকর্ষণ করবে না। কারণ আকর্ষণ কখন হয়, হয় পজিটিভ নেগেটিভ হোক তখন আকর্ষণ হবে, নাহলে নেগেটিভ পজিটিভ হোক তখন আকর্ষণ হবে, তাই না? তাহলে পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ হলে তবে আকর্ষণ করে। তাহলে এখানে যেহেতু আকর্ষণ টার্মটা ইউজ করেছে, তার মানে যে দুটো গোলক তোমাকে বলেছে, দুটো গোলকের একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এবার আমি সাপোজ কনসিডার করলাম এ গোলকটা পজিটিভ চার্জড আর বি গোলকটা নেগেটিভ চার্জ, এটা আমি জাস্ট কনসিডার করলাম, ফাইন। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো, দুটো অসম মানে কি, নট ইকুয়াল, রাইট? মানে একজনের কাছে Q1 চার্জ রয়েছে, একজনের কাছে Q2 চার্জ রয়েছে, এবং যেহেতু তারা পরস্পরকে আকর্ষণ করছে, তার মানে কি তাদের মানে চার্জের যে পোলারিটি সেটা কি হতে হবে, অপোজিট হতে হবে, তাই নয় কি? অপোজিট হলে তবেই তো বাবা আকর্ষণ করবে, আদারওয়াইজ আকর্ষণ করবে কি করে, তাই না? আচ্ছা, বুঝলাম। নেক্সট কি বলছে, বলছে যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয়, মানে তাদেরকে কানেক্ট করে দেওয়া হয়, আর কিছুই না। পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় মানে এদেরকে কানেক্ট করে দেওয়া হলো, এরকমভাবে কানেক্ট করে দেওয়া হলো, রাইট? এরকমভাবে কানেক্ট করে দেওয়া হলো। যদি পরস্পরকে কানেক্ট করে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলক দুটি কি হবে, পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে না কি, সেগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো জিনিসটা। তাহলে পরে এ একটা গোলক ছিল, বি একটা গোলক ছিল। এ গোলকটার চার্জ পজিটিভ Q1, বি গোলকটার চার্জ নেগেটিভ Q2 অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন। এবার তাহলে পরস্পরকে এরা আকর্ষণ করছে। কেন আকর্ষণ করছে? কারণ দুজনেই কি অপোজিট পোলারিটির চার্জ, তাহলে আকর্ষণ তো করবেই। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানটায় এদেরকে পরস্পরকে কানেক্ট করে দিলাম, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে কানেক্ট করে দিলে কি হবে, এইখানে একটা জিনিস হবে। দেখো তোমরা যেরকম থার্মোডাইনামিক্সে পড়েছিলে, ধরো একটা এখানে হট বডি রয়েছে, একটা কোল্ড বডি রয়েছে। এটা একটা হট বডি, এটা একটা কোল্ড বডি। তোমরা কি দেখেছিলে, এদেরকে যদি পরস্পর কানেক্ট করে দেওয়া হয় তাহলে কি হয়, এরা একটা সময় মানে এর টেম্পারেচার হাই ছিল, টেম্পারেচার বেশি ছিল ইনিশিয়ালি, যদি এদেরকে আমরা কানেক্ট করে দিই তাহলে দেখা যায় এরা কিন্তু একটা পার্টিকুলার মানে টেম্পারেচার এসে থেমে যায়, যেটাকে বলে আমরা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, তাই তো? এরা একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে থেমে যায়, তার মানে কি দুজনের টেম্পারেচার তখন কি সেম হয়ে যায়। এইখানেও সিমিলার জিনিস ঘটবে, এবং এরও ক্যালকুলেশন রয়েছে। যখন ধারক ও ধারকত্ব চ্যাপ্টার পড়াবো সেখানে আমরা এর ক্যালকুলেশন করে দেখাবো, ঠিক আছে? সো এইখানে যেহেতু গোলক দুটো মানে বলে দেয়নি যে আলাদা বা কিছু, এখানে আমরা কনসিডার করে নিচ্ছি গোলক দুটো আইডেন্টিক্যাল, মানে দুটো গোলকের রেডিয়াস সেম। যদি সেম হয় তাহলে কি দেখা যায় বলো তো? দেখো কিছু সময় পরে এদের মধ্যে কি যে আধানের বন্টন হবে, আধানের বন্টন মানে আধান মানে চার্জ ডিস্ট্রিবিউট হবে এখানে, ঠিক আছে? এর মধ্যে আর বি এর মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন করবে। ডিস্ট্রিবিউশন হওয়ার পরে এরা দুজনাই একটা পার্টিকুলার চার্জে এসে স্থির হবে, মানে চার্জটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তারা সাপোজ আমি ধরলাম সে কিউ চার্জে চলে আসলো, এও কিউ চার্জে চলে আসলো, এবং দুজনের পোলারিটি কিন্তু তখন সেম হয়ে যাবে। তুমি এটা ক্যালকুলেটও করতে পারো জাস্ট এরকমভাবে, কিউ ইকুয়াল টু
সো পজিটিভ Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2। আর সিমিলারলি বির ক্ষেত্রেও তুমি বলতে পারো এটা এ দিয়ে দাও, এটাকে তুমি QB বলো। সো Q1 প্লাস মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। এরকম একটা মানে চার্জের বন্টন হয়ে মানে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে, হ্যাঁ, এরকম একটা ফাইনাল চার্জে তার এসে দাঁড়াবে, সেটা তোমার কিউ বা QA QB ধরেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডান দিকের যে টার্মটা রয়েছে দুজনের ক্ষেত্রে সেম, তার মানে কি QA ইকুয়াল টু QB, সেটা কি আমরা কিউ বলতে পারি, তাই নয় কি? তাহলে এবং তাদের দেখো পোলারিটি বা চার্জের যে নেচারটা কিন্তু সেম। এটাও মানে যদি পজিটিভ হয় এটাও কিন্তু পজিটিভ, কারণ দুজনেই সেম বাবা। এও যদি নেগেটিভ হয় বিটা কিন্তু নেগেটিভ, তার মানে দুজনে সেম। তাহলে ঘটনাটা কি ঘটছে, এদেরকে কানেক্ট করার ফলে তারা সেম চার্জে চলে আসলো এবং তাদের যে চার্জের প্রকৃতি নেচার বা পোলারিটি সেটাও সেম হয়ে গেল কানেক্ট করার পরে, তাই না? ওয়্যার দিয়ে কানেক্ট করার পরে। তাহলে ওয়্যার দিয়ে কানেক্ট করার পরে আমরা দেখতে পেলাম চার্জটাকে একটা ইকুইলিব্রিয়ামে চলে আসলো, তার ভ্যালু সাপোজ কনসিডার করছি কিউ, এবং তাদের পোলারিটিও সেম হয়ে গেল। যদি পোলারিটি সেম হয় তাহলে কি হবে, পরস্পরকে বিকর্ষণ করবে, সিম্পল জিনিস। কারণ দুজনের চার্জে এখন ধরো সাপোজ পজিটিভ মানে এরটাও পজিটিভ, সাপোজ বিটাও পজিটিভ, তাহলে পরস্পরকে কী করবে বাবা, বিকর্ষণ করবে, রিপেল করবে, তাই না? তাহলে রিপেল করবে, বাট কি যেহেতু তাদেরকে এটা ডিস্টেন্সে সরিয়ে নিয়েছো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, তার মানে কি আকর্ষণ মানে বিকর্ষণ বলটা একটু কম হবে, বুঝতে পারলে? বিকর্ষণ বলটা একটু কম হবে। তাহলে তোমার আনসারটা হওয়া উচিত, দেখো আনসার কোনটা হবে। অপশন এ কি বলছে দেখো একবার, বলছে কম বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। এটা হতে পারে না, আকর্ষণ করবেই না, কারণ কানেক্ট হওয়ার পরে তাদের কি চার্জের পোলারিটি সেম হয়ে গেছে, তাহলে সেম পোলারিটি চার্জ পরস্পরকে রিপেল করে, তাই না? সো প্রথম অপশনটা হতেই পারে না। সেকেন্ড অপশন কি বলছে দেখো, বলছে বেশি বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ হবেই না, আকর্ষণ কথাটা হবেই না, তাই না? সেকেন্ড দেখো মানে থার্ড দেখো, বলছে কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, এই কথাটাই কিন্তু আমি একটু আগে বললাম, তাই না? কারণ তাদেরকে ডিস্টেন্সে তুমি সরিয়ে দিয়েছো এবং চার্জগুলো কি দেখো চার্জের ডিস্ট্রিবিউশন হয়ে কিন্তু চার্জের ভ্যালুটাও কমে গেছে। চার্জের ভ্যালু কমে গেলে ফোর্সের মানটা কমে যাবে। তোমরা পরবর্তী সময় গিয়ে পড়বে ফোর্স, এই ফোর্স ইকুয়ালটা তোমরা পড়বে যে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। ভাই যদি চার্জের ভ্যালু কমে যায় ফোর্স কমবে না? সিম্পল ব্যাপার, ফোর্স তো কমবে, তাই না? তাহলে ফোর্সটা কিন্তু কমবে। এখানে দেখো লাস্ট যে অপশনটা সেটা বলছে কি বেশি বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। বেশি বল তো হতে পারবে না, চার্জ কমে গেছে, তাহলে ফোর্স তো কমবেই বাবা, তাই না? তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কী হবে, কম হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই না, একদম সিম্পল জিনিস, জাস্ট বেসিক কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে। এই যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু আমি থিওরিতে বলেছি, ঠিক আছে? তোমরা একবার দেখে নিও ভিডিওটা, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। সো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, একটি ধনাত্মক তড়িদাহিত কাচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে। মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এখানে অনেকেই মিস্টেক করবে। এটা বলছে ঝুলন্ত বস্তুটি কি, আমি এটাকে এখানে দেখাই। হ্যাঁ, সো 1 নম্বর কোয়েশ্চেনটা হয়ে গেছে। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, মানে এরকম একটা কাঁচ দ্বন্দ্ব রয়েছে, মানে একটা গ্লাস টিউব রয়েছে, ঠিক আছে? একটা গ্লাস টিউব নিয়েছো তুমি, গ্লাস টিউব, কেমন গ্লাস টিউবটা এরকম, সাপোজ এরকম একটা গ্লাস টিউব রয়েছে। গ্লাস টিউবটাতে পজিটিভ চার্জ দেওয়া রয়েছে, ওকে? যেহেতু টিউব এরকম আমি বলি পজিটিভ চার্জ এর ভিতরে রয়েছে, একটা পজিটিভ গ্লাস টিউব একটা, ওকে? এবার একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো তুমি, দেখো একটি ঝুলন্ত বস্তুকে, হ্যাঁ, একটা ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে। তাহলে এইখানে এবার তুমি কী করেছো, একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো। সাপোজ এখানে একটা বস্তু রয়েছে, এখানে ঝুলছে, এখানে একটা বস্তু ঝুলছে, একটা অবজেক্ট, এটা গ্লাস টিউব, দিস ইজ আওয়ার অবজেক্ট, ওকে? এবার এই অবজেক্টটাকে বলছে প্রথমে এই যে পজিটিভ চার্জড গ্লাস টিউব এ কী করছে, আকর্ষণ করছে। প্রথমে ফার্স্ট করছে আকর্ষণ, অ্যাট্রাকশন হচ্ছে প্রথমে, দেন করছে রিপালশন, ওকে? তাহলে প্রথমে অ্যাট্রাকশন হচ্ছে, দেন হচ্ছে রিপালশন। এইবার তাহলে বলছে এই অবজেক্টটার নেচার কেমন, বুঝতে পারলে? তাহলে আমি তোমাকে
বলেছিলাম যে আকর্ষণ কি হতে পারে দুটো কেস। এক, তো এই যে পজিটিভ চার্জ এটা হতে পারে, এই যদি নেগেটিভ চার্জ হয় তবে আকর্ষণ করবে, কারণ পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু আরেকটা পসিবিলিটি বলেছিলাম, যদি তোমার কাছে নিউট্রাল কোনো সিস্টেম থাকে, মানে অনাহিত কোনো বস্তু যদি থাকে, সেটাকেও কিন্তু আকর্ষণ করতে পারে কিসের মাধ্যমে? ইন্ডাকশনের মাধ্যমে। ঠিক আছে, ইন্ডাকশন জিনিসটা তোমাকে বলেছিলাম। ধরো সাপোজ এটা আমাদের একটা পজিটিভ চার্জড সিস্টেম, যেটা আমাদের এখানে গ্লাস টিউব বলেছে। ইন্ডাকশনটা দেখিয়ে দিচ্ছে এখানে আমি। এবার এইখানে তুমি একটা অনাহিত মানে নিউট্রাল একটা অবজেক্ট নিয়ে এসছো, তুমি নিউট্রাল অনাহিত। ওকে, তাহলে কি হবে দেখো, যেহেতু এটা পজিটিভ চার্জ, এটাকে যখন তুমি এর কাছাকাছি নিয়ে আসবে, এইখানে কি রয়েছে? এই যে নিউট্রাল সিস্টেম, নিউট্রাল মানে কি? এখানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম, রাইট? প্রোটন নাম্বার ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার, সেম, তাই না? তাহলে যখন তুমি একটা পজিটিভ চার্জকে এই নিউট্রাল অবজেক্টের কাছে নিয়ে আসবে, তখন কি হবে বলো তো? এই নিউট্রাল অবজেক্টের মানে নিয়ার সারফেস মিনস এই যে পজিটিভ চার্জ সিস্টেম, এটা নিয়ারেস্ট যে সারফেসটা পাবে, সেই নিয়ার সারফেসে এর অপোজিট পোলারিটির চার্জ এখানে সেপারেট হবে, আর পজিটিভ চার্জটা মানে এইদিকে আউটার সারফেসে কিন্তু গিয়ে জমা হতে থাকবে। তাহলে এইভাবে চার্জে একটা তুমি সেপারেশন পাও। তাহলে এখান থেকে তুমি মানে এটাই অ্যাকচুয়ালি পোলারাইজড হয়ে যাও আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ডাইপোল ফর্ম করে, ঠিক আছে, এসব আলাদা জিনিস। তাহলে এখানে যখন তুমি একটা পজিটিভ চার্জ সিস্টেমকে নিয়ে আসলে একটা নিউট্রাল সিস্টেমের কাছে, তখন কি দেখতে পাচ্ছ যে নিয়ার সারফেসে এর অপোজিট পোলারিটির চার্জ স্টোর হলো এবং আউটার সারফেসে সেম পোলারিটির চার্জ স্টোর হলো, তাই না? তাহলে এবার তুমি যদি এটাকে গ্রাউন্ড করে দাও, তাহলে কি হবে? এই যে পজিটিভ চার্জ, এটা কি নেগেটিভ চার্জ দ্বারা রিপ্লেস হয়ে যাবে, রাইট? তার মানে পুরো সিস্টেমটা পুরো তখন নেগেটিভ হয়ে যাবে। যেহেতু এই নিয়ারেস্ট যে সারফেসটা, এই নিয়ারেস্ট সারফেসটা নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ পজিটিভকে পরস্পর আকর্ষণ করে। তাহলে এই যে এই পজিটিভ চার্জ সিস্টেম কী করবে? এবারটাকে আকর্ষণ করবে, বুঝতে পারলে? তাহলে যদি সিস্টেমটা নিউট্রাল হয়, তাহলে কিন্তু সেটাকে আকর্ষণ করতে পারে। তাহলে এই অবজেক্টটা নিউট্রাল হতে পারে অথবা নেগেটিভ চার্জ হতে পারে। এতক্ষণ পর্যন্ত যেটা বুঝতে পারছি আমরা, নেগেটিভ হলেও তো আকর্ষণ করে, ঠিক, ফাইন, কোনো অসুবিধা নেই। আবার দেখলাম নিউট্রাল হলেও আকর্ষণ করে, ঠিক, বুঝলাম। তাহলে কোনটা বলবো? নিউট্রাল এবং নেগেটিভ চার্জ দুটোই বলবো না? এখানে প্রশ্নটা আরেকটা জিনিস বলেছে তোমাকে, সেটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা বলেছে দেখো, প্রথমে তো আকর্ষণ হচ্ছে, লাস্টে আবার কি রিপালশন হচ্ছে আবার। তাহলে যদি এটা নেগেটিভ চার্জ হতো, ভালো করে বোঝো কথাটা, এর জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট। যদি এটা নেগেটিভ চার্জ হতো, যদি অনলি নেগেটিভ চার্জড হতো, তাহলে কি হতো? অনলি আকর্ষণই হতো এখানে, পরবর্তী সময়ে কোনো রিপালশনের গল্প আসতো না। কথাটা বুঝতে পারলে? মানে কোশ্চেনটা তোমাকে যদি বলতো শুধুমাত্র আকর্ষণ হচ্ছে, তাহলে এই যে অবজেক্টটার নেচার কেমন, নেগেটিভ চার্জ, তখন তুই বলে দেবে একদম, তাই না? তুমি নেগেটিভ চার্জ তুই বলতে পারবে। কিন্তু আকর্ষণ হচ্ছে মানে নেগেটিভ চার্জ এবং নিউট্রাল দুটোই বলতে পারো তখন তুমি। কিন্তু এখন দেখো, আকর্ষণ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ রিপালশন হচ্ছে, তাই না? তাহলে যখন তুমি কাছে নিয়ে আসলে, তখন কি ইন্ডাকশন হলো, দিস ইজ কল্ড ইন্ডাকশন। তাহলে ইন্ডাকশনের দ্বারা কি আকর্ষণ হলো, ফাইন, অসুবিধা নেই। এইবার তুমি যদি এটাকে আরেকটুখানি দূরে নিয়ে চলে যাও, এবং এই পজিটিভ অ্যাকচুয়ালি কী হয় দেখো, তুমি যদি সাপোজ কন্ট্যাক্টের মাধ্যমে এই এই নেগেটিভ চার্জগুলোকে যদি হাটিয়ে দিতে পারো, ঠিক আছে, এনিহাও যদি হাটিয়ে দিতে পারো, তাহলে কি এটা পজিটিভ হয়ে যাবে। মানে এই সিস্টেমটা যদি সাপোজ অন্তরক হয়, মানে ইনসুলেটর যদি হয়, এটা যদি সাপোজ একটা ইনসুলেটর হয়, প্রথমত ইনসুলেটর অ্যান্ড নিউট্রাল। ইনসুলেটর হওয়া মানে কি? ইনসুলেটর মানে সেখানে কি ফ্রি চার্জ পার্টিকেল নেই সেখানে, বুঝতে পারলে? এখানে তুমি এই আবেশের মাধ্যমে, হ্যাঁ, এখানে চার্জের সেপারেশন করেছো, মানে পোলারাইজড করেছো তুমি। আমরা পরবর্তী সময় দেখবো এই ইলেকট্রিক ফিল্ডে পোলারাইজড করি আমরা, ঠিক আছে, সেটা আলাদা ইস্যু। এখানে কি দেখো, পজিটিভ চার্জ দিয়ে তুমি চার্জের সেপারেশন করেছো, তাই না? এই পজিটিভ নেগেটিভের সেপারেশন হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে? এটাকে যদি একটুখানি তুমি দূরের দিকে সরিয়ে নিয়ে যাও,
তখন দেখা যাবে এটা কি এই সেপারেশনটা বন্ধ হয়ে যাবে, সেপারেশনটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলে? এবং আমি যদি এটাকে কিছুতে কন্ট্যাক্ট করি সাপোজ, এবং কন্ট্যাক্ট করে এই ইলেকট্রনগুলো যে এই ইলেকট্রনগুলো যেহেতু সেপারেট করে আমি ইলেকট্রন এখানে পেয়েছি, ইলেকট্রনগুলোকে যদি আমি তাড়িয়ে দিতে পারি তাহলে কি এটা শুধুমাত্র একটা পজিটিভ চার্জ সিস্টেম হয়ে যাবে। এটা যদি পজিটিভ চার্জ সিস্টেম হয় এটা, তবে কি বলবে তুমি, এই পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে প্রথম কেসটা কি হচ্ছে দেখো, যখন তুমি কাছের দিকে নিয়ে আসলে তখন কি ইন্ডাকশন হলো, ইন্ডাকশনের দ্বারা পরস্পরকে আকর্ষণ করলো, তাহলে প্রথম ক্রাইটেরিয়া ফুলফিল হলো নিউট্রাল সিস্টেমের জন্য। সেকেন্ড কেসটা দেখো, ইনসুলেটর, এটা একটা একটুখানি তুমি দূরের দিকে নিয়ে গেলে এবং এই নেগেটিভ চার্জগুলোকে তুমি আউট করে দিলে, ঠিক আছে? তাহলে কি এটা শুধুমাত্র পজিটিভ হয়ে গেল, এটা শুধুমাত্র পজিটিভ হয়ে গেল। তাহলে যদি পজিটিভ হয়ে যায় তাহলে পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। জিনিসটা বুঝতে পারলাম? তাহলে সিস্টেমটাকে অবশ্যই হতে হবে নিউট্রাল এবং ইনসুলেটর। এরকম অপশন আছে কি দেখো, ঋণাত্মক তড়িদাহিতটা হতে পারে না, শুধু যদি ঋণাত্মক বলি তাহলে অনলি আকর্ষণ হতো, পরে কিন্তু বিকর্ষণ হতো না। ধনাত্মক তড়িদাহিত এটা তো হতেই পারে না, এটা যদি হয় তাহলে শুধুমাত্র বিকর্ষণ হবে, কারণ যে গ্লাস টিউব, সেই গ্লাস টিউবটা কিন্তু ভাই পজিটিভ চার্জড। ওকে, থার্ড দেখো, অনাহিত মানে নিউট্রাল, অন্তরিত মানে ইনসুলেটর। ওকে, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এবং ভূসংলগ্ন মানে আর্থিং করে দেওয়া আছে, মানে বডিটাকে আর্থিং করে দেওয়া। না, আর্থিং যদি তুমি করে দাও তাহলে তো তার মধ্যে কোনো ফ্রি চার্জ থাকবেই না, ঠিক আছে? সো বিকর্ষণ বা আকর্ষণ, মানে আকর্ষণ হতে পারে বাট বিকর্ষণ কখনোই হবে না, আকর্ষণ হতে পারে বাট বিকর্ষণ কখনোই হবে না। কারণ না দেখো এখানে বোঝো, আমি যদি আর্থিং করে দিই, যে আর্থিং জিনিসটা দেখালাম প্রথমে, আমি যে নিউট্রালের কথা বললাম, আর্থিং দেখালাম, আর্থিং যদি করে দেওয়া হয় তাহলে কি এই যে এগুলো কি, এগুলো মুক্ত আধান, রাইট? যেগুলো আউটার সারফেসে থাকে সেগুলো মুক্ত আধান। এটা কি, এটা মানে এটা মুক্ত আধান বা ওপেন চার্জ বলি আমরা, ফ্রি চার্জ সরি। আর এগুলোকে বলি আমরা ক্লোজড চার্জ, মানে বদ্ধ আধান। যেহেতু এই পজিটিভ চার্জ সিস্টেমের কাছাকাছি রয়েছে তাহলে আকর্ষণ বলটা বেশি, তাই এগুলোকে বদ্ধ বলা হয়ে থাকে, রাইট? তুমি যদি আর্থিং করে দাও তাহলে কি, এইটা পরে যে বললাম আর্থিং করে দেওয়া মানে কি, মনে করো ইলেকট্রনগুলো এখানে আসবে, এখানে এসে এটাকে পুরো নেগেটিভ করে দেবে, তাহলে পুরো সিস্টেমটা কিন্তু নেগেটিভ হয়ে গেল যদি আর্থিং করা হয়। তখন যদি পুরোটা নেগেটিভ হয়ে যায় তাহলে কি শুধুমাত্র ভাই আকর্ষণ হবে। বাট ইনসুলেটর বলছে, ইনসুলেটর মানে কি, সেটাকে তুমি আর্থিং করতে পারবে না, বুঝতে পারলে? তাহলে দূরে সরিয়ে নিয়ে গেলে পরে সেখানে কিন্তু একটা রিপালশন তুমি দেখতে পাবে। সো তোমার আনসার যেটা হবে অপশন সি। ওকে, সো 3 নম্বর কোশ্চেন দেখো, এখানে একটা তোমার ছবি দিয়েছে, ছবিটা কি বলছে দেখো, 4টি আধান দিয়ে দিয়েছে এ বি সি, বর্গক্ষেত্রে 4টি কোণায়, মানে এই কর্নারগুলোতে কি আধান রেখে দিয়েছে, ফাইন। বলছে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু ও, মানে এই ওতে পজিটিভ কিউ চার্জ রেখেছে, তাহলে কিউ আধানের ওপর বল কোন বরাবর হবে সেটা মানে বের করতে বলেছে, রাইট? দেখো ছবি থেকে দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, এখানে একটা পজিটিভ কিউ চার্জ দিয়েছে, রাইট? আবার এখানে একটা পজিটিভ কিউ চার্জ দিয়েছে। তাহলে পজিটিভ চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তাহলে একে একটা বল দেবে, বলের ভ্যালু আমরা এখানে জানতে চাইছি না, সেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখবো কুলম্বের ল দিয়ে। সো একে মানে বিকর্ষণ করে, কেন? কারণ এরা পজিটিভ চার্জ দুজনেই, তাহলে সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এরা দুজনে পরস্পরকে বিকর্ষণ করবে, ফাইন, অসুবিধা নেই। সিমিলারলি এই সি পয়েন্টে যে চার্জ রয়েছে এও ভাই পজিটিভ কিউ চার্জ, মানে অ্যামাউন্টটা সেম, রাইট? মানে ভ্যালুটা, ম্যাগনিটিউডটা সেম এবং পোলারিটিটাও সেম। দেখো তাহলে এও কিন্তু একে বিকর্ষণ করবে। তাহলে দেখো এর জন্য যে বিকর্ষণ বল হবে আর এর জন্য যে বিকর্ষণ বল হবে দুজনেই সেম, তাহলে পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে চার্জের এই যে এই দিক বরাবর, এসি বরাবর তার কোনো মুভমেন্ট হবে না, বিকজ ক্যান্সেল আউট হয়ে যাবে, দুজনের ফোর্সের মানই সেম হবে এবং ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, ডিস্টেন্সটাও সেম, চার্জের ভ্যালু সেম, সুতরাং ক্যান্সেল হয়ে যাবে ফোর্সটা, বুঝলাম। নেক্সট দেখো, এখানে -2 কিউ চার্জ রয়েছে, এখানে +2 কিউ চার্জ রয়েছে। তাহলে এখানে যদি পজিটিভ কিউ চার্জ, তাহলে তুমি বলো এবার আমাকে এই -2 কিউ চার্জ কী করবে, যেহেতু নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে এটাকে আকর্ষণ করবে এদিক বরাবর, ফাইন, ঠিক বললাম, এদিক বরাবর আকর্ষণ করবে। সিমিলারলি দেখো এই যে +2 কিউ চার্জ, এখানে আবার প্লাস কিউ চার্জ, তাহলে সেম চার্জ, সেম পোলারিটির চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণটাও কিন্তু ঠিক এই দিক বরাবরই হবে।
তাহলে আকর্ষণটা ওই দিক বরাবর হচ্ছে, বিকর্ষণটা ওই দিক বরাবর হচ্ছে, তাহলে নেট ফোর্স কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে বিডি বরাবর কিন্তু ফোর্সের ডিরেকশন হবে। তাহলে অপশন দেখো, অপশন এসি কর্ণ বরাবর না, হবে না এসি কর্ণ বরাবর। বিডি কর্ণ বরাবর, অবশ্যই বিডি। হ্যাঁ, এখানে মাথায় রাখবে ডিবি আর বলে দিও না কিন্তু। বিডি মানে কি? বি থেকে ডি এর দিকে। তোমরা ভেক্টর নিশ্চয়ই পড়েছো, আমার থেকে ভালো জানো তোমরা, রাইট? সো বি থেকে ডি এর দিকে ডিরেকশনটা তুমি বলবে, ফাইন। তাই জন্য এখানে বিডি বলছে আমরা, এখানে তো ডিবি বলবো না। ডিবি বললে কি হতো? ডি থেকে বি এর দিকে হতো। ওকে, সুতরাং তোমার কারেক্ট আনসার। এবি বাহুর লম্ব বরাবর ক্রিয়া করে না, এটাও হবে না, এটাও হবে না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই না, সিম্পল জিনিস একদম। 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি ধনাত্মক তড়িদাহিত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে। এই দেখো একই ধরনের কোশ্চেন, এখানে শুধুমাত্রই বিকর্ষণ বলেছে। এখানে কি দেখো যে গ্লাস টিউবটা কিন্তু পজিটিভ চার্জ রয়েছে, রাইট? গ্লাস টিউবটাকে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে এবং একটা অবজেক্টকে ঝুলিয়ে রেখে দিয়েছে তুমি, সেটাকে বিকর্ষণ করছে, মানে এরকম, রাইট? এইখানে একটা অবজেক্ট ঝুলছে, এইখানে তুমি একটা গ্লাস টিউব নিয়ে গেছো, এবার একটা পজিটিভ চার্জ, ওকে? তাহলে একে বিকর্ষণ করছে, তাহলে কি? সিম্পল জিনিস ভাই, এর যদি পজিটিভ হয় তবেই বিকর্ষণ করবে, তাই না? এর যদি পজিটিভ হয়, কারণ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, রাইট? তাহলে এই যে অবজেক্টটাকে অবশ্যই পজিটিভ চার্জ হতে হবে, তাই না? একদম সিম্পল জিনিস। সুতরাং অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। যদি এখানে বিকর্ষণ না বলে যদি আকর্ষণ বলতো, তাহলে শুধুমাত্র তুমি বলতে এখানে ঋণাত্মক চার্জ হতো, বুঝতে পারলে? এবং যদি আকর্ষণ বলতো তাহলে কিন্তু দুটো আনসার হয়, ঋণাত্মক হলেও আকর্ষণ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ অনাহিত হলেও আকর্ষণ করবে। অনাহিত এবং গ্রাউন্ডেড, রাইট? তাহলে এই অনাহিত এবং ঋণাত্মক এই দুটোই অপশনই কারেক্ট হবে যদি এই কথা এখানে বিকর্ষণের বদলে যদি আমি আকর্ষণ কথাটা লিখি, বুঝতে পারলে? এবং যদি কথাটা এরকম বলতাম যে প্রথমে আকর্ষণ তারপরে বিকর্ষণ, তাহলে কিন্তু আমার অপশন ডি কারেক্ট হতো, যেরকম আগেরটা করলাম। তাহলে একটা থেকে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আমাদের শিখতে হবে, যেটা এই কোশ্চেন দুটো থেকে কিন্তু আমরা পাচ্ছি, বুঝতে পারলে? আশা করি জিনিসটা বলতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর। বলছে 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো। ঠিক আছে, দেখা গেল 1, 2, 2, 4, 4, 1 জোড়াগুলি পরস্পরকে আকর্ষণ করে এবং 2, 3, 4, 5 জোড়াগুলি পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে অতএব 1 নং চিহ্নিত বলটি, আচ্ছা 1 নং চিহ্নিত বলটি ধনাত্মক আধানাহিত, ঋণাত্মক আধানাহিত, নিস্তরিত নাকি ধাতুর তৈরি? দেখো, তাহলে ছবি এঁকে জিনিসটাকে বুঝতে হবে। ওকে, সো কোশ্চেন নাম্বার 5 বোঝো। তাহলে 5টা এরকম সিস্টেম রয়েছে। তাহলে আমি এরকম একটা ওয়াল টেনে নিলাম, সিলিং, এটা আমাদের সিলিং, ডিং 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 ডিং, এইখানে ঝুলছে একটা, নাম দেবো তো একটু বড় করে দিই, ওকে, 1 নম্বর। এইখানে ঝুলছে 2 নম্বর, এইখানে ঝুলছে 3 নম্বর, আর বলো এইখানে ঝুলছে 4 নম্বর। ফাইন, অসুবিধা নেই, আর একটা লিখে দিই, তাহলে 5 নম্বরটা হয়ে যাবে, এই 5 নম্বর। ওকে, কোশ্চেনটা কি বলেছে সেটা ভালো করে বুঝতে হবে। প্রথম বলেছে 1, 2, 2, 4, 4, 1 লিখে নিই। সো 1, 2, 2, 4, 4, 1 পরস্পরকে আকর্ষণ করে, রাইট? ঠিক আছে, আর 2, 3, 4, 5 পরস্পরকে বিকর্ষণ করে, 2, 3, 4, 5, রাইট? সো 2, 3, 4, 5 পরস্পরকে বিকর্ষণ করে। ওকে, তাহলে দেখো এবার ভালো করে বোঝো। তাহলে এই যে 1 আর 2 পরস্পরকে আকর্ষণ করছে, তার মানে কি এদের পোলারিটি অপোজিট হতেই হবে। হতে পারে এটা পজিটিভ, এটা নেগেটিভ, অথবা হতে পারে এটা নেগেটিভ, এটা পজিটিভ, বাট আমি জানি না যে
মানে 1 নম্বরটাই পজিটিভ না নেগেটিভ সেটা আমি জানি না। পসিবিলিটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কারণ এই যে তথ্যটা, হ্যাঁ, এই ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু পরস্পর আকর্ষণ করে তাহলে দুজনে কিন্তু অপোজিট পোলারিটির চার্জ হবে। ফাইন। এবার হচ্ছে 2 আর 4, তাহলে 2 আর 4 পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এটা দেখো, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে পজিটিভ হতে হবে, এবং এটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে নেগেটিভ হতে হবে। বুঝে বুঝে করো। লাস্ট কি বলেছে দেখো, 4 আর 1 পরস্পরকে আকর্ষণ করে, তাহলে দেখো 4 আর 1 যদি পরস্পরকে আকর্ষণ করে তাহলে কি হতে হয় বলো, এটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে নেগেটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে পজিটিভ হতে হবে, তবেই তো পরস্পরকে আকর্ষণ করবে। ফাইন। তাহলে পরে আচ্ছা একটা জিনিস দেখে নিয়ে একবার, কি কি বলেছিল, 2 4 4 1, 2 4 4, ঠিক আছে। তাহলে 1 আর 2 পরস্পরকে আকর্ষণ করতে পারে। যদি দেখো এক নম্বরটা সাপোজ বলি যদি পজিটিভ হয়, 1 নম্বরটা যদি সাপোজ পজিটিভ হয় তাহলে 2 নম্বরটাকে নেগেটিভ হতে হবে, এবং এই 4 নম্বরটাকে তাহলে পরে দেখো 2 আর 4 আবার আকর্ষণ করে, তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আবার পজিটিভ হতে হবে। এই 4 নম্বরে একটা কনফিউশন তৈরি হবে, তাহলে 2 নম্বর 4 নম্বরকে যদি আকর্ষণ করছে তাহলে যেহেতু 2 নম্বরকে নেগেটিভ ধরেছি তাহলে 4 নম্বরকে পজিটিভ হতে হবে। আবার লাস্ট যে অপশনটা বলছে, লাস্টটা কি বলছে, 4 আর 1 আবার পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এটা যদি পজিটিভ হয়ে যায় এটাও তো পজিটিভ, তাহলে পরস্পরকে তো আবার আকর্ষণ করতে পারবে না, তাই না? তাহলে এটাকে নেগেটিভ হতে হবে। এবার এটা যদি নেগেটিভ হয় তাহলে এটার সঙ্গে এটা বিকর্ষণ হওয়া দরকার। তাহলে লাস্ট যে দুটো অপশন বলেছে সেটা দেখো আবার, যে 2 আর 3 পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কি 2 আর 3 যদি পরস্পরকে বিকর্ষণ করে, এ যদি বাবা নেগেটিভ হয় তাহলে নিশ্চয়ই একে নেগেটিভ হতে হবে, অথবা এ যদি পজিটিভ হয় একে নিশ্চয়ই পজিটিভ হতে হবে। এবং 4 আর 5 পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে কি এ যদি নেগেটিভ হয় একে নেগেটিভ হতে হবে, এ যদি পজিটিভ হয় একে পজিটিভ হতে হবে। বুঝতে পারলে? তাহলে এইবার এই যে 5টা ইনফরমেশন, এই 5টা ইনফরমেশন থেকে আমি বলতে পারবো যে কোনটা কোন চার্জে রয়েছে। সো দেখা যাক। সাপোজ প্রথমে আমি এরকমই কনসিডার করলাম যে 1 নম্বরটা পজিটিভ, যদি 1 নম্বরটা পজিটিভ হয় তাহলে 2 নম্বরটাকে নেগেটিভ হতে হবে। ফাইন। আর 3 নম্বরটাকেও তাহলে নেগেটিভ হতে হবে, কারণ পরস্পর কি বিকর্ষণ করে, দেখো 3 নম্বরটা নেগেটিভ হয়ে গেল। ফাইন। এবার 4 আর 5 দেখো পরস্পরকে বিকর্ষণ করে, 4 আর 5, এবং আবার বলেছে 1 আর 4 পরস্পরকে আকর্ষণ করে, 1 আর 4 পরস্পরকে, মানে 4 আর 1 পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে নেগেটিভ হতে হবে। এবার দেখো 4 আর 5 পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এটাও নেগেটিভ হতে হবে, তাই না? তাহলে 4 আর 5 নেগেটিভ হবে। এবং কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা কনফিউজিং ব্যাপার চলে আসছে, কারণ 2 আর 4 কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, বাট এটা যদি সেম পোলারিটির চার্জ হয় তাহলে তো ভাই বিকর্ষণ করবে, তাই না? কোশ্চেনটা একবার পড়ি আমি। বলছে এই জোড়াগুলি 1 2 2 4 4 1, 1 2 2 4 4 1, 1 2 2 4 4 1, ঠিক বলছি না? পরস্পর আকর্ষণ করে, অথবা 2 3 এবং 4 5 জোড়াগুলি পরস্পরকে বিকর্ষণ করে, 2 3 4 5, 2 3 4 5 পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে, যদি এটা হয় তাহলে 1 নম্বরটির চিহ্নিত বলটি কি হবে, চিহ্নিত বলটি কি হবে, তাই না? এবার ধনাত্মক আধান আয়িত হবে, ঋণাত্মক আধান আয়িত হবে, না নিশ্চিত হবে। এইবার দেখো জিনিসটা বোঝো, এইখানে যদি একটা কনফিউজিং ব্যাপার চলে আসছে, তাই না, এই 2 আর 4-এর মধ্যে, তাহলে পরে 1 নম্বরটাকে নিয়ে একটুখানি খেলা করা যাক। দেখো এই 4 আর 1 পরস্পরকে আকর্ষণ করতে পারে, তাই না? যদি এ চার্জড হয় অথবা নিউট্রাল হয়, কারণ আমরা একটু আগে দেখলাম যদি নিউট্রাল হয় ইন্ডাকশনের মাধ্যমে সেখানে অ্যাট্রাকশন হয়, রাইট? তাহলে
2 আর 4 পরস্পরকে যেহেতু আবার আকর্ষণ করে, সাপোজ 2 যদি তোমার নেগেটিভ হয় তাহলে 4কে কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে এই 3 নম্বরকেও নিশ্চয়ই পজিটিভ হতে হবে, যা আমি ধরেছি সেই অনুসারে বলছি আমি। তুমি যদি 2কে পজিটিভ ধরো তাহলে 4 নম্বরকে তুমি নেগেটিভ বলবে। 4 নম্বরটাকে যদি তুমি নেগেটিভ বলো তাহলে তুমি বলবে 3 নম্বরটা ভাই নেগেটিভ, কারণ পরস্পরকে বিকর্ষণ করে। 3 নম্বরটা নেগেটিভ হলে পরে, হ্যাঁ 3 নয় এবার 5, 4 নম্বরটা নেগেটিভ পজিটিভ হলে পরে এবার তুমি বলবে 5 নম্বরটাও পজিটিভ, কারণ পরস্পরকে বিকর্ষণ করে। বুঝতে পারলে? এবার 1 নম্বরটা যদি তোমার নিউট্রাল হয় তবেই দেখো এই 4 নম্বরটা কি করবে, এটাকে আকর্ষণ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু আকর্ষণ করতে পারবে না। যদি এটা যদি কোনো চার্জড সিস্টেম হতো, সাপোজ এটা যদি নেগেটিভ সিস্টেম হতো তাহলে কিন্তু আকর্ষণ হতো না। কারণ দেখো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না, এটা যদি ধরো এখন নেগেটিভ বলি আমি, তুমি বলবে হ্যাঁ 4 আর 1 আকর্ষণ করে যাচ্ছে, কিন্তু 1 আর 2 দেখো আকর্ষণ করছে না, কারণ বিকর্ষণ হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি তুমি চার্জড সিস্টেম বানিয়ে ফেলো তাহলে আর এই যে মানে একটা কিন্তু কন্ট্রাডিক্ট করেই যাবে অল টাইম। তাহলে এইটাকে তুমি চার্জড বলতে পারবে না। এটা যদি তোমার নিউট্রাল হয়, সিস্টেমটা যদি তোমার নিউট্রাল হয় তবেই তুমি বলতে পারবে যে 1 2 এর সাথে আকর্ষণ করবে, সিমিলারলি 1 4 এর সাথে আকর্ষণ করবে। যখন 2 এর পাশে গিয়ে দাঁড়াবে, 2টা যদি সাপোজ নেগেটিভ চার্জ হয় তাহলে 1কে পজিটিভ করে দেবে ইন্ডাকশনের মাধ্যমে। সিমিলারলি 4 যদি তোমার পজিটিভ চার্জড হয় তাহলে 4 1কে ইন্ডাকশনের মাধ্যমে তার মানে ফ্রন্ট সারফেসটাকে যেহেতু পজিটিভ নেগেটিভ করে দেবে, দিয়ে আকর্ষণ করবে। তাহলে অ্যাক্ট মানে যে 1 নম্বর যে অবজেক্টটা সেটা মাস্ট বি নিউট্রাল হতে হবে। বুঝতে পারলে কথাটা? ফিজিক্সটা বুঝে বুঝে করতে হবে। সুতরাং নিউট্রাল তোমার কারেক্ট অ্যান্সার হবে, নিস্তড়িত, নিউট্রাল অথবা নিস্তড়িত। ওকে, বাকি সব হতে পারে না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তড়িতের ইলেকট্রনিক তত্ত্ব মানে থিওরি। এগুলো আমরা থিওরি পড়েছি। প্রবলেম দেখো এবার 6 নম্বর কী বলছে, বলছে ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তড়িদাহিত করা হলে বস্তুর ওজন কী হবে। একদম সিম্পল জিনিস ভাই, যখন তুমি একটা কোনো তড়িদাহিত করছো, তোমাকে ফিজিক্সটা বুঝিয়েছিলাম, অ্যাটম দিয়ে বুঝিয়েছিলাম আমি, যে এরকম 6 নম্বর কোশ্চেন। তো ধরো একটা আমাদের নিউক্লিয়াস, এই আমাদের অ্যাটম, রাইট? অ্যাটমে কী থাকে? ইলেকট্রন থাকে, এই অরবিটগুলোতে ইলেকট্রন ঘোরাফেরা করে, আর এর ভেতরে তোমার ইয়ে রয়েছে, প্রোটন আর নিউট্রন রয়েছে। তাহলে আমি সাপোজ ধরছি এই সিস্টেমটা মানে অ্যাটমটায় ইলেকট্রন সংখ্যা রয়েছে 1 2 3 4 5টা। তাই ইলেকট্রন সংখ্যা সাপোজ 5খানা, তাহলে প্রোটন সংখ্যা নিশ্চয়ই 5খানা হবে, তবে সিস্টেমটা কী হবে? নিউট্রাল হবে। হলো। এইবার এটাকে সাপোজ আমি তুলো দিয়ে ঘষছি, এটা কি আমাদের তুলো সাপোজ। সো তুলো দিয়ে যখন ঘষবো আমি তখন কি হবে, হতে পারে একটা এই মানে অ্যাটমটা থেকে ইলেকট্রন এখানে চলে আসলো তুলোর মধ্যে, অথবা হতে পারে এই তুলো থেকে ইলেকট্রন এখানে চলে গেল। তাহলে ইলেকট্রন যদি অ্যাটমটার মধ্যে যায়, সাপোজ একটা ইলেকট্রন আসলো, তাহলে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, 5টা ছিল তাহলে এখন কটা হবে? 6টা হবে ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা বাড়লো, ইলেকট্রনের মাস কত হয়? 9.11 × 10⁻³ কেজি, অনেক কম। বাট একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, আমি যদি একদম স্পেসিফিক ক্যালকুলেশন করি তাহলে কি বলবো, এই অ্যাটমটার মাস ইনক্রিজ করে গেল, তাই না? কি একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হয়েছে, তাহলে কি মাসটা ইনক্রিজ করে গেল। অথবা ঘষার ফলে দেখা গেল যে হ্যাঁ একটা ইলেকট্রন অ্যাড হওয়ার তো দূরের কথা, একটা ইলেকট্রন কমে গেল। কি বললাম? একটা ইলেকট্রন কমে গেল, ইলেকট্রনটা এখানে চলে আসলো, তাহলে ইলেকট্রনের ঘাটতি হলো, মানে ইলেকট্রনের সংখ্যা কত হলো এখন? তাহলে 4টে হলো। তাহলে দেখো ইলেকট্রন কমে গেল, তাহলে মাসটা কী হবে? প্রথমে দেখো 5টা ইলেকট্রনের জন্য মাস পাচ্ছিলে তুমি, একটা ইলেকট্রন বেড়ে গেছে তাহলে মাসটা বেড়ে গেল। যদি একটা ইলেকট্রন কমে যায় তাহলে কি মাসটা নিশ্চয়ই কমবে, কারণ একটা ইলেকট্রন চলে গেল ভাই, তাহলে মাস কমে যাবে না। তাহলে মাস এখানে মাস বা ওজন, ওজন মানে তুমি সেখানে মাসকে তুমি জি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি ওজন পেয়ে যাও, এগুলো তো তোমরা জানো। সো মাস বাড়তেও পারে কমতেও পারে, তাহলে ঘষার ফলে কি হবে? মাস বা ওজন বাড়তেও পারে কমতেও পারে। তাহলে দেখো যেখানে দুটোই থাকবে সেটা তোমার আনসার হবে। তাহলে সামান্য বৃদ্ধি পেতে পারে আবার হ্রাস পেতে পারে, তাহলে এটা তোমার কারেক্ট আনসার। ফিজিক্সটা যদি তুমি বুঝতে পারো তাহলে এগুলো কোনো ব্যাপারই না তোমার কাছে, বুঝতে পারলে? ওকে, 7 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, আচ্ছা সর্বনিম্ন মান, ওই যে কোয়ান্টাইজেশন রুল তোমাকে শিখিয়েছিলাম যে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এই যে ই হচ্ছে তোমার কি? ইলেকট্রনিক চার্জ।
ইলেকট্রনিক চার্জ যার ভ্যালু হয়ে থাকে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব হচ্ছে বিজ্ঞানীর নাম, ইউনিট এটা চার্জের ইউনিট, ওকে, এসআই ইউনিট। তাহলে সব থেকে সর্বনিম্ন চার্জ তার ভ্যালু হচ্ছে গিয়ে 1.6, মানে ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম না, আমাদের যে ইন্ডিয়াতে যেরকম সর্বনিম্ন টাকা কত, 1 টাকা, তাই না? 1 টাকা হচ্ছে তোমার সর্বনিম্ন। তুমি যত টাকাই বলো না কেন সবই কি 1 টাকার ইন্টিজার মাল্টিপল ফর্মে পাবে তুমি। তাহলে 1 টাকার থেকে কম টাকা পসিবল নয়। তাহলে এটাকেই বলি আমরা কোয়ান্টাইজেশন রুল। বাট এই চার্জের গল্পে এখানে আমরা যেরকম বলছি কি ইলেকট্রনের চার্জটাই ফান্ডামেন্টাল চার্জ, তাই তো? মানে ইলেকট্রনের চার্জটাকেই আমরা ফান্ডামেন্টাল ধরছি, যার ইন্টিজার মাল্টিপল ফর্মে আমরা ইউনিভার্সের সমস্ত চার্জ পাবো। কিন্তু আরও কিছু মানে অ্যাকচুয়ালি চার্জ আর ফ্র্যাকশন হতে পারে না, এটা আমরা এখানে বলছি, কিন্তু চার্জের ফ্র্যাকশন পাওয়া যায়। সেখানে আমরা কি আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, মানে কোয়ার্কগুলোর চার্জ যদি তুমি দেখো সেগুলো কিন্তু ইলেকট্রনিক চার্জের ফ্র্যাকশনাল চার্জ হয়ে থাকে, বুঝতে পারলে? আমরা সেই দিকে ঢুকবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে কোয়ার্ক কথা যে বলছি আমরা, কোয়ার্কগুলোকে ফ্রি অবস্থায় পাওয়া যায় না, সেগুলো সবসময় কি কনফাইন্ড ফর্মে থাকে, ঠিক আছে? সো আমি অত ভেতরে ঢুকছি না জিনিসগুলোতে। সো কোয়ার্কের চার্জগুলো কিন্তু ফ্র্যাকশন ফর্মে পাই আমরা। কোয়ার্ক যেরকম প্রোটন কোয়ার্ক দিয়ে তৈরি, তোমার নিউট্রন কোয়ার্ক দিয়ে তৈরি, বুঝতে পারলে? কোয়ার্ক পার্টিকেল দিয়ে তৈরি। পায়ন বলো, মেজন বলো, সব কি কোয়ার্ক দিয়ে তৈরি, বুঝতে পারলে? এগুলো সব পার্টিকেল ফিজিক্সের জিনিস। তোমরা যদি কেউ অনার্স করো পার্টিকেল ফিজিক্সে, যদি এমএসসি করো, তাহলে এগুলো নানাবিধ জিনিস পড়বে, ওকে? তাহলে সবচাইতে মিনিমাম যে ভ্যালু অফ চার্জ সেটা কত হয়? 1.6, মানে ইলেকট্রনিক চার্জ × 10⁻⁻19 কুলম্ব। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে একটি শোলা বলে, মানে একটা থার্মোকল আর কি, ঠিক আছে, 10⁶ সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাহলে এন তোমাকে বলে দিয়েছে শোলার বলে আধান কত। তাহলে তুমি ক্যালকুলেট করতে পারবে, কারণ কোয়ান্টাইজেশন রুল তুমি জানো। আই থিঙ্ক 8 নম্বর কোয়েশ্চেন, রাইট? 8 নম্বর কোয়েশ্চেন। তাহলে কোয়ান্টাইজেশন রুল তুমি জানো, তাহলে তুমি কিন্তু করতে পারবে, রাইট? সো কি বলছে? কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে কতখানি চার্জ থাকবে? কিউ ইকুয়াল টু, সাপোজ এন এর ভ্যালু তোমাকে বলেছে 10⁶, বলেছে বোধহয়, দেখে নেবো। আর ইলেকট্রনিক চার্জ কত? 1.6 × 10⁻⁻19। তাহলে এত কুলম্ব। হ্যাঁ, তাহলে এটাকে গুণ করলে পরে যেটা আনসার আসবে সেটাই তোমার আনসার হবে, তাই না? তাহলে দেখো 10⁶ আর 10⁻19, তাহলে এখানে আনসার হবে তোমার 1.6 × 10⁻13, তাই না? -13 কুলম্ব। তাহলে এটা তোমার আনসার, বুঝতে পারলে? একদম ইজি কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে একটি ইলেকট্রনের আধান, এখানে আধান বলে দিয়েছে, তাহলে ইলেকট্রন আধান বলে দিয়েছে মানে চার্জ বলে দিয়েছে। বলছে হলে একটি বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না। আচ্ছা, তাহলে এইখানে তুমি একটা জিনিস চেক করবে। কি চেক করবে দেখো, বলে দিই আমি। সো কোয়েশ্চেন নাম্বার 9, আমি কি বলেছিলাম যে কোয়ান্টাইজেশন রুল হচ্ছে তোমার কিউ ইকুয়াল টু +- n ইন্টু ই, যেখানে ই হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ যার ভ্যালু 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং এন বলেছিলাম ইন্টিজার, মানে 1, 2, 3, 4 এইরকম, রাইট? এরকম চলে। তাহলে এনটা কখনোই ফ্র্যাকশন হতে পারবে না, মানে যে 1 আর 2 এর মধ্যেও কিন্তু ইনফাইনাইট নাম্বার রয়েছে, মানে এরকম হতে পারে 1.00001 একটা ভ্যালু, 1.001 ভ্যালু, 1.1 ভ্যালু একটা, 1.2 ভ্যালু একটা, 1.5 ভ্যালু একটা, 1.555556 এরকম একটা ভ্যালু। এই যে ফ্র্যাকশন অফ যে ভ্যালু, এগুলো কিন্তু পসিবল নয়। মানে তুমি কখনোই চার্জটাকে এরকম লিখতে পারো না যে সাপোজ কিউ ইকুয়াল টু, তুমি এরকম বলতে পারো না যে 0.3 ইলেকট্রন, বা কিউ ইকুয়াল টু তুমি বলতে পারো না 0.5 ইলেকট্রন। কিউ ইকুয়াল টু তুমি এটাও বলতে পারো না যে 1.2 ইলেকট্রন। এই যেগুলো, দিজ আর নট অ্যালাউড, ওকে? এগুলো নট অ্যালাউড, এগুলো কিন্তু অ্যালাউ নয়। ক্লিয়ার হয়েছে? এগুলো অ্যালাউ নয়। তাহলে অ্যালাউ কোনগুলো? অ্যালাউ হচ্ছে তোমার এইগুলো। হতে পারে সে ই, হতে পারে 2e, হতে পারে
100 হতে পারে, 202। এই যে দেখো, এই যে এখানে এর ভ্যালু কিন্তু সব ইন্টিজার, এইগুলো পসিবল, দিস আর অ্যালাউড। এগুলো কি, এগুলো অ্যালাউ, এগুলোকে অ্যালাউড করা হয়। ক্লিয়ার হয়েছে? এইবার তাহলে তুমি চেক করো, যে কোনো একটা অপশন নাও, যে একটা অপশন নিয়ে তুমি চেক করো যে তাহলে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। সো এন ইকুয়াল টু তুমি কী বলবে, যে নাকি কিউ বাই ই। ওকে, সাপোজ কিউ এর মান তুমি একটা পুট করো, এবং ইলেকট্রনিক চার্জ তুমি জানো 1.6 × 10⁻⁻19 কুলম। এবার যে কিউ এর যে কোনো একটা অপশন নাও তুমি, এখানে যেরকম ধরো সাপোজ এ অপশন নাও তুমি, 3.2 × 10⁻10 কুলম। এটা নিয়ে দেখো এন এর ভ্যালু ফ্র্যাকশন আসবে 3.2 × 10, সাপোজ 3.2 × 10⁻10 আই থিঙ্ক, রাইট, 10 বলেছিল, ঠিক আছে। এটা তুমি ক্যালকুলেট করো, তুমি দেখবে এন এর ভ্যালু কিন্তু ইন্টিজার আসবে না, এন এর ভ্যালু ইন্টিজার আসবে না। তাহলে পরে এক সেকেন্ড, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আচ্ছা, কোনটি হতে পারে না বলেছে, ঠিক আছে। মানে তাহলে অপশন এটা তোমার দেখবে ইন্টিজার আসবে, মানে এখানে ক্যালকুলেশন করে দেখি আমি কত আসে, কারণ হতে পারে না আনসার চেয়েছে। তাহলে এটা কাটলে পরে এখানে 2 থাকবে, 2 × 10⁻, মাইনাসটা উপরে আসলে পরে প্লাস হবে, সুতরাং 9 হবে। দেখো এটা একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু 2 × 10⁻9 এটা ইন্টিজার ভ্যালু, এটা পসিবল, দিস ইজ পসিবল, এটা পসিবল। তাহলে এ হতে পারে। তুমি বি অপশনটার জন্য দেখো, কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻19 কুলম। বি অপশনটা চেক করো তুমি একবার, বি অপশন কত বলেছে, বি অপশন বলেছে 4.8 × 10⁻12, 4.8। সো 4.8 × 10⁻12। তাহলে দেখো এটা কাটাকাটি করো তুমি, 16 3 16 348, তাই না, 30 আর 18 48, ঠিক আছে। তাহলে দেখো এটা কত হচ্ছে, 3 × 10⁻12, 12 13 14 15 16 17 18 19, 7, মানে 10⁻7। তাহলে এটাও কিন্তু একটা ইন্টিজার ভ্যালু, তাহলে এটাও পসিবল, এটাও পসিবল, এটা হতে পারে। বাট লাস্ট মানে এটা তোমার এ অপশন ছিল, এটা তোমার বি অপশন ছিল, তুমি যদি সি অপশনটা কনসিডার করো, সুতরাং এন ইকুয়াল টু কত ছিল দেখো, 56 ছিল না, মানে 5.6 × 10⁻14। So 5.6 × 10⁻14 divided by 1.6 × 10⁻19. So 56 মানে দেখো 56 ভাগ 16 করলে কত আসে, ওর একটা ফ্র্যাকশন ভ্যালু আসার কথা, 5.6 ভাজিত 1.6, দেখো 3.5 আসছে, যেটা পসিবল নয়। 3.5 × 10⁻- সামথিং, 14 15 16 17 18 19, 5 প্লাস 5 হবে। তাহলে দেখো এই যে এনের ভ্যালুটা কিন্তু এখানে ফ্র্যাকশন আসলো, তাহলে এই ফ্র্যাকশন যে এসেছে এটা কিন্তু অ্যালাউ নয়, দিস ইজ নট অ্যালাউ। ওকে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে অপশন সি যেটা, সেটা তোমার কারেক্ট অ্যান্সার। জিনিসটা কি বোঝাতে পারলাম? একদম ইজি, কিছুই না, এনটাকে তুমি এখানে ক্যালকুলেট করো তাহলে হয়ে গেল। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি এত কুলম্ব আধান দ্বারা ধনাত্মক আধান লাভ করবে। তাহলে কিউ এর মান তোমাকে এখানে বলে দিয়েছে, কতগুলো ইলেকট্রন সরালো, মানে এনটা তোমাকে এখানে বের করতে হবে, কিছুই না, একদম সিম্পল জিনিস। সো 9 দাগে, সো কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে এখানে তুমি এন ইকুয়াল টু বলবে কিউ বাই ই। কিউ এর মান কত বলেছে, 1 × 10⁻7, নাকি 7 বলেছিল, দেখি 7 হবে শুধু, না 10⁻7 বলেছে, রাইট, যেমন বলেছে, ডিভাইডেড বাই ইলেকট্রনিক চার্জ। ইলেকট্রনিক চার্জ কত বলো, 1.6 × 10⁻19 কুলম। ওকে, তাই এটাকে তুমি ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। তাহলে কতগুলো ইলেকট্রনকে তোমাকে সরাতে হবে সেটা তুমি কিন্তু পেয়ে যাবে।
ওকে, তাহলে কতগুলো ইলেকট্রনকে সরাতে হবে সেটা কিন্তু আনসার তুমি এখানে পেয়ে যাবে। তাহলে অপশন তোমার এ কারেক্ট হবে। মানে একবার যদি করি আমি, দেখা যাক কত আসে। আচ্ছা একবার দেখে নিই ভ্যালুটা ঠিক আছে নাকি। 1 × 10⁻⁷ ঠিক আছে। তাহলে 1 ভাজিত 1.6 মানে 0.625 এরকম আনসার আসছে। 0.625 ইন্টু 10⁻, তাহলে 7, 8, 9, 10, 11, 12 মানে 19 - 7 মানে 12, এটা 12 আসছে। তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি 6.25, তাহলে 10 দিয়ে গুণ করে দিয়েছি মানে 11, তাহলে এতগুলো তোমার নাম্বার আসবে। তাহলে এতগুলো ইলেকট্রন তোমাকে সরাতে হবে এখানটায়, বুঝতে পারলে? মানে এখানে যেমন বলেছে সেই অনুসারে তোমাকে এতগুলো ইলেকট্রন সরাতে হবে। হ্যাঁ, এবার এটা পসিবল হবে কি হবে না সেটা পরের প্রশ্ন, কথাটা বোঝো। এই যে চার্জটা, এই চার্জটা মেনলি এখানে পসিবল নয়। কেন পসিবল নয়? এই যে এখানে তুমি বলতেই পারো যে ভাই এখানে তো এনের ভ্যালুটা ফ্র্যাকশন ফর্মে এসছে, তাহলে স্যার এটা কি পসিবল? এটা হ্যাঁ, তোমার কোশ্চেনটা একদম সঠিক। এই যে ভ্যালুটা যেটা এসে পসিবল নয়, মানে এই চার্জ কারোরই হতেই পারে না। মানে কোনো সিস্টেমের চার্জ এইটা হতেই পারে না। কেন হতে পারে না এটা? যদি এটা হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এতগুলো, যেটা ফ্র্যাকশন, এটা কি দিচ্ছে? ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করছে, বাট ফ্র্যাকশন ইজ নট অ্যালাউড। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে ফ্র্যাকশনটা অ্যালাউ নয়, তাহলে কি বলবো আমরা যে এইটা মানে এই ভ্যালুটা পসিবল নয়। বাট আমাদের যে কোশ্চেন বলেছে, যেমন চার্জ বলেছে সেই অনুসারে আমাদের এনের ভ্যালু চলে এসছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা আনসার আমাদের। ওকে, বাট এটা পসিবল নয়, এটা পসিবল নয়, এইটুকু দিন বোঝো। 11 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এখানেও তুমি ক্যালকুলেট করতে পারবে, কারণ কিছুই নেই। কিউ ইকুয়াল টু এন ইন্টু ই সেটা বলবে। তাহলে এন ইকুয়াল টু তুমি কী বলবে? কিউ/ই বলবে। তাহলে 1 কুলম্ব মানে তুমি বলবে এখানে 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এটা উপরে উঠে আসলে পরে এরকম হবে 0.625 ইন্টু 10⁻কত? 19। তাহলে এখানে তুমি বলবে 6.25 ইন্টু 10⁻18। 6 কি বলছি ভাই, 1 কুলম্ব বলেছে না? ঠিকই তো ছিল। কিউ/ই, ই হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এটা 1/1.6 করলে পরে একটাই করলাম, 1 ভাজিত 1.6 করলে পরে 0.625 পাচ্ছি আমরা, 0.625 ইন্টু 10⁻19 এটা পাচ্ছি আমরা, তাই তো? 10⁻19 পাচ্ছি আমরা। তাহলে পরে এরকম আনসার আসতে গেলে পরে এখানে অপশনে কিছু মিস্টেক করেছে আই থিঙ্ক, কারণ এটাকে আমি 6.25 করলে পরে 10 দিয়ে গুণ করছি আমি এখানটায়, তাহলে এখানে 10⁻18 হওয়ার কথা, তাই না? এখানে কোনো একটা জায়গাতে 18 হওয়ার কথা ছিল, এখানে এটা মিস্টেক করেছে, তোমরা এটা ঠিক করে নেবে, ঠিক আছে? তোমাদের বইতে কী আছে আমি জানি না, এইখানটায় কিন্তু একটু মিস্টেক আছে এখানটায়, কারণ 10 মানে 6.25 ইন্টু 10⁻18 হওয়ার কথা। ক্লিয়ার হয়েছে? এটাই হওয়ার কথা, কারণ 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলে পরে তো ভাই এক ঘরের দিকে চলে আসবে দশমিক। হ্যাঁ ঠিকই তো আছে, 10⁻18 হওয়ার কথা, 10⁻18 হবে, ঠিক আছে? এখানে যেটা সি অপশান বলছে এখানে তুমি 18 করে দাও এটাকে, আর অথবা তুমি এ অপশানকে কারেক্ট করো, এখানে 28-এর জায়গায় তুমি 18 করে দাও, এটা কারেক্ট হবে। তাহলে অ্যাপ্রক্সিমেট আমরা বলতে পারি যে 6 ইন্টু 10⁸ নাম্বার অফ ইলেকট্রন তোমাকে সরাতে হবে, মানে লাগবে আর কি, এই 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা এতগুলো, বুঝতে পারলে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, জাস্ট কিছুই নেই, ফর্মুলা বেসিসে কোশ্চেন হয়ে যাবে। কিউ ইজিক্যাল টু এন ইন্টু ই, এখানে জাস্ট নাম্বারটা বের করতে বলেছে, তুমি কিউ জানো আর ই তুমি জানোই, তাই না? এখানে কিউ বলে দিয়েছি, কিউর ভ্যালু যা বলবে সেই অনুসারে তুমি এনটা বের করতে পারবে, একদম সিম্পল জিনিস ভাই, কিছুই নেই। 12 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি গ্লাস টিউবকে সিল্ক দিয়ে ঘষলে একটি ধনাত্মক আধানে আহিত হয়। তাহলে গ্লাস টিউবটা কী হয়েছে দেখো, পজিটিভ চার্জড হয়ে গেছে। কারণ পজিটিভ চার্জ কেন হয় একটু আগেই তোমাকে শেখালাম,
কারণ কি পজিটিভ চার্জের প্রাধান্য বেশি পাচ্ছে, মানে যখন তুমি ঘষেছো তো মানে কি ইলেকট্রনটা বাইরে চলে গেছে, ইলেকট্রনটা বেরিয়ে চলে গেছে। যদি ইলেকট্রন বেরিয়ে চলে যায় তাহলে ইলেকট্রনের ঘাটতি হলো অ্যাটমটার মধ্যে, তাহলে অ্যাটমে যদি ইলেকট্রনের ঘাটতি হয় তাহলে কি প্রোটনের প্রাধান্য বেশি হলো, প্রোটন পজিটিভ চার্জ, তাই সিস্টেমটা পজিটিভ চার্জ হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে তুমি এখানে বলবে কি ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে। একদম সিম্পল জিনিস, এগুলো সব থিওরিতে কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, একবার দেখে নাও ভাই। সো 13 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি এভোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ফাইন, কারণ ঋণাত্মক আধানে আহিত হয় তার মানে কি, মানে ইলেকট্রন এখানে ঢুকেছে, তুমি একটা মানে একটা এভোনাইট দণ্ডকে কী করেছো, তুমি একটা পশম দিয়ে তুমি ঘষেছো, ঘষা বলে কী হয়েছে, সে মানে নেগেটিভ চার্জড হয়ে গেছে, তার মানে কি ইলেকট্রন সেখানে ঢুকেছে, তাই তো? এই এভোনাইট যে টিউবটা বা রডটা তার মধ্যে একটা নেগেটিভ চার্জ ঢুকে গেছে, তাহলে নেগেটিভ চার্জের প্রাধান্য বেশি পেয়ে গেল প্রোটনের থেকে, তাহলে নেগেটিভ চার্জের প্রাধান্য বেশি মানে ইলেকট্রনের প্রাধান্য বেশি, তাহলে সিস্টেমটা কী হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে। তার মানে কি ইলেকট্রন এখানে কি ঢুকবে, এখানে প্রোটন বেরিয়ে যাওয়ার কিন্তু গল্প আসবে না, কারণ প্রোটন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কম মানে আবদ্ধ অবস্থায় রয়েছে, সে বাড়বেও না সে কমবেও না। দেখো প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেলে পুরো অ্যাটমটা চেঞ্জ হবে না, কারণ অ্যাটমিক নাম্বারটার উপর ডিপেন্ড করে তো তুমি ডিফারেন্ট অ্যাটম বলছো, যেরকম ধরো এই হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 1, হিলিয়াম তুমি বলছো 2, অক্সিজেন তুমি বলছো 8, কার্বন তুমি বলছো 6, নাইট্রোজেন তুমি বলছো 7, তাহলে এই যে 7, 8, 6 এগুলো কি, এগুলো সব অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা। তুমি যদি প্রোটন সংখ্যা চেঞ্জ করে দাও তাহলে অ্যাটমটা চেঞ্জ হয়ে গেল, তাই না? সেটা হবে না, মানে সেটা হয় না। প্রোটন কী করে চেঞ্জ হবে এখানটায়, তাই না? ঘষার ফলে তো নিউক্লিয়াস এত যদি সোজা হয়ে যেত তো হয়ে যেত, এত হাই এনার্জি অ্যাপ্লাই করে আমরা নিউটনকে ভাঙার কোনো মানে নিউক্লিয়াসকে ভাঙার কোনো প্রয়োজনই ছিল না, তাই না? সেটা হয় না, মানে প্রোটন এবং নিউট্রন তারা কিন্তু নিউক্লিয়াস থেকে এই ঘষার ফলে বেরোতে পারে না। হ্যাঁ, ওদেরকে বের করতে গেলে আরও ডিপ ইনইলাস্টিক স্ক্যাটারিং ঘটাতে হয়, মানে হাই এনার্জি অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, সেগুলো আলাদা ইস্যু, আলাদা জিনিস। সো এখানে কী হবে, ইলেকট্রন হয় ঢুকবে না বেরিয়ে যাবে, মানে ইলেকট্রনের এদিক ওদিক যাওয়া আসা হবে আর কি। তাহলে এখানে কি বললাম আমি, ইলেকট্রন এখানে ঢুকবে, তাই তো? তাহলে অপশন তোমার কী হবে দেখো, এভোনাইট দণ্ডকে ইলেকট্রন যুক্ত হয়। হ্যাঁ ঠিক আছে, এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে? এটা যদি তোমার ধনাত্মক বলতো তাহলে ইলেকট্রন বেরিয়ে যেত, বাট প্রোটনের কিছুই আসবে না এখানে। মানে তাহলে দেখো অনেকে আনসার কিন্তু এরকমভাবে করে, মানে করাও যায় যে এলিমিনেশনের মাধ্যমে আনসার করতে পারো তুমি। প্রথমে তুমি দেখবে প্রোটন, হ্যাঁ ভাই বাদ দিয়ে দিই, তাহলে এই দুটোকে দেখবে চেক করবে, তাহলে তোমার আনসার হওয়ার প্রবাবিলিটি দেখো 50% হয়ে গেল, তাই না? এবার তুমি ভাবো, ফিজিক্সটা ভাবো এবার তুমি, যে যেহেতু ঋণাত্মক বলেছে তাই ইলেকট্রন ঢুকবে মানে জাস্ট ইলেকট্রন যুক্ত হচ্ছে, তো অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? যাই হোক, সো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি এভোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলে দণ্ডের যে ধরনের আধান উৎপন্ন হয় তাকে, একটু আগে দেখলাম আমরা ঋণাত্মক, এখানে বলার কিছুই নেই, শুধু ঋণাত্মক হবে। পরিবাহিত আধান বাহক হলো, আচ্ছা এখানে যে পরিবাহী মানে কন্ডাক্টার, রাইট? কন্ডাক্টারের মধ্যে কে চার্জ মানে ফ্লো করে, কে? ইলেকট্রন, রাইট? ইলেকট্রন ফ্লো করে। আমরা আস্তে আস্তে পরবর্তী সময় শিখবো, সেকেন্ড সেমিস্টারে আমরা পড়বো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু দু ধরনের বাহক হয়ে থাকে, এক তোমার ইলেকট্রন, এক তোমার হোল, সেগুলো পরবর্তী গেলে আমরা শিখবো, ঠিক আছে? সো কন্ডাক্টরের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান টাইপ অফ কেরিয়ার পাওয়া যায়, সেটা তোমার ইলেকট্রন, অনলি ইলেকট্রন, তার এর মধ্যে ইলেকট্রন ফ্লো করে। পজিট্রন, ফোটন, মেসন এরা তো ভাই এরা তো পসিবল নয়, তাই না? 16 নম্বর দেখো, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন গ্রুপটি তড়িতে সুপরিবাহী, মানে গুড কন্ডাক্টরকে দেখো, নিকেল, লোহা কন্ডাক্টর গুড, নিকেল এবং কোবাল্ট এরা কিন্তু গুড কন্ডাক্টর নয়। তামা, রূপা, অ্যালুমিনিয়াম, হ্যাঁ এরা কিন্তু গুড কন্ডাক্টর, মানে খুবই ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, হিরক এরা সবই ইনসুলেটর, মানে ডাইলেকট্রিক বলতে পারো তুমি, এদের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি ভালো ফ্লো করে না। ওকে, মানে এরা ইনসুলেটর হিসেবে কাজ করে। ওকে, এই তিনটেই তোমার শুধুমাত্র গুড কন্ডাক্টর হিসেবে কাজ করে, মানে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। ফাইন, নেক্সট দেখো, তড়িদাবেশ যেটা বলছে ইন্ডাকশন। ওকে, দেখো কি বলছে, তড়িদাবেশ কি কেবলমাত্র পরিবাহী পদার্থের সৃষ্টি করা যায় না, শুধুমাত্র পরিবাহী পদার্থের সৃষ্টি করা যায়, পরিবাহিত করতে পারো তুমি, অন্তরক করতে পারো তুমি, মানে সবেতেই করতে পারো, তাই না?
তাহলে অপশন তোমার দেখো পরিবাহী ও অন্তরক উভয় পদার্থে সৃষ্টি করা, যেটা হওয়া উচিত, তাই না? তাহলে তুমি ধরো একটা লোহা নিলে, লোহাটা তোমার নিউট্রাল মানে বললাম প্রোটন সঙ্গে ইলেকট্রন সংখ্যা সেম, সেটাকে তুমি কি করলে একটা পজিটিভ চার্জের কাছে নিয়ে আসলে, তাহলে সেটাও তো ভাই আবেশ হবে, পসিবল। তাহলে একই রকমভাবে তুমি একটা প্লাস্টিককে নিয়ে আসলে সেটার আবেশ হবে, পসিবল, তাই না? ওকে, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন বলছে আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার গোলাকার হওয়া দরকার, কারণ গোল জিনিস কি বেশি ধরতে পারে। কেন গোল জিনিস বেশি ধরতে পারে একটু বুঝে নাও। তুমি যদি গোল করো মানে অনেকক্ষণ ধরে রাখতে পারে, কারণ দেখো আমরা চার্জ ডেন্সিটি পড়বো, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইকুয়াল টু চার্জ বাই এরিয়া, এবার অ্যাকচুয়ালি গোলটা সবচাইতে কি মিনিমাম এরিয়া কভার করে, মানে এরিয়াটা যদি মিনিমাম হয়, এরিয়াটা যদি মিনিমাম হয় তাহলে চার্জ ডেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। তাহলে কি গোল জিনিস সে কিন্তু ম্যাক্সিমাম চার্জ কিন্তু ক্যারি করতে পারে, কারণ দেখো এইখানে যা যা বলেছে তাদের মধ্যে হচ্ছে গিয়ে গোলটা দেখবে তুমি, গোল জিনিস হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি, যেরকম সারফেস টেনশনটা তোমরা পড়েছিলে, ওপর থেকে যে বৃষ্টির জল পড়ে সেটা কিন্তু গোল আকার পড়ে, গোলক। কেন গোলক হয়? কারণ সারফেস টেনশনের জন্য, কারণ গোল মানে সারফেস টেনশন বলছে এরিয়াটা সবসময় কি মিনিমাম করার চেষ্টা করে, সুতরাং গোলক হচ্ছে কি সবচেয়ে মিনিমাম এরিয়া প্রদান করে, তার জন্য এখানেও কিন্তু গোলক হবে, বুঝতে পারলে? তাহলে কি এরিয়াটা যদি মিনিমাম হয় তাহলে কি সারফেস চার্জ ডেন্সিটি বেশি, মানে সেখানে বেশি চার্জ থাকতে পারবে, ডেন্সিটি বেশি মানে চার্জের ঘনত্ব বেশি, বুঝতে পারলে? বেশি চার্জ সেখানে থাকতে পারে, চার্জের ঘনত্ব বেশি মানে কি এক জায়গাতে মনে করো এরকম চার্জ রয়েছে, এটার ঘনত্ব বেশি নাকি এটার ঘনত্ব বেশি, বলো কোনটা ঘনত্ব বেশি? এই দুটোর মধ্যে কোনটা ঘনত্ব বেশি? সিম্পল কথা, এটা যদি ঘনত্ব এ হয়, এটা যদি মানে এ এখানে সিগমা দিয়ে ধরেছি, তারপর সিগমা 1 হয়, এটা যদি সিগমা 2 হয়, তুমি কি বলবো? সিগমা 2 ইজ গ্রেটার দেন সিগমা 1, সিম্পল জিনিস, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল হলো, আমি বলেছিলাম থিওরিতে কিন্তু সব এক্সপ্লেন করে দিয়েছিলাম, কি হবে? বৃক্ষতল? না, বৃক্ষতল হতে পারে না, কারণ কি এটা প্রথমত লম্বা, এবং যদি বজ্রপাত হয় সর্বপ্রথমে গাছেই পড়বে, কারণ সবচাইতে শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল করতে সবাই ভাই কি শর্টকাট মানে অ্যাপ্লাই করার চেষ্টা করে, তাই না? সো এখানে বজ্রপাতও তাই করে, মেঘ থেকে, মানে মেঘ অ্যাকচুয়ালি চার্জ পার্টিকেল থেকে, এখানে দুটো মেঘের যখন ধাক্কা হয় সেখানে কি চার্জড হয়ে যায়, হ্যাঁ, এবার চার্জড হয়ে যাওয়ার ফলে কি হয় সেখান থেকে বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাত মানে বিভব প্রভেদের একটা মানে বিভব প্রভেদ সৃষ্টি করে এই মেঘের মধ্যে আর ভূপৃষ্ঠের মধ্যে, বিভব প্রভেদের সৃষ্টি, যখনই বিভব প্রভেদের সৃষ্টি হয়, হ্যাঁ, তখনই কি এই বজ্রপাত মানে একটা কারেন্ট ফ্লো করে, বুঝতে পারলে? একটা কারেন্ট ফ্লো করে। সো সেটা কি যদি শর্টেস্ট ডিস্টেন্স যেখানে পাবে সেখানে যাবে, সুতরাং দেখবে তাল গাছ, নারকেল গাছ এগুলো থেকে বেশি বজ্রপাত পড়ে, সুতরাং এটা হতে পারে না। টেলিগ্রাফ বা টেলিফোনের পোস্ট, না, লম্বা জাতীয় জিনিস কখনোই পসিবল নয়। বজ্রবহযুক্ত বাড়ি, বজ্রবহযুক্ত বলতে কি বোঝায়? যেরকম একটা যে খাঁচা, লোহার খাঁচা, ঠিক আছে, বা বলতে বজ্রবহ বলতে তুমি এটাও বলতে পারো যে দেখবে বাড়ির ছাদে সুর শলাকা রাখা হয়, দেখবে ভালো ভালো দেখবে বড় বড় বিল্ডিংগুলো দেখবে সুর শলাকা রাখা হয়, সুর শলাকা রাখার ফলে কি হয় প্রচুর সূক্ষ্ম হয়, মানে সরু হওয়ার দরুন কি দেখো আমি একটু বললাম যে সিগমা ইজ ইকুয়াল টু চার্জ বাই এরিয়া, মানে চার্জ ডেন্সিটি কাকে বলে? চার্জ পার ইউনিট এরিয়া। এরিয়া যদি ছোট হয় চার্জ ডেন্সিটি বেশি হবে, সুতরাং এদের মধ্যে চার্জটা অনেক বেশি থাকতে পারে, তার ফলে কি ইজিলি এটাকে ক্যাচ করবে, এবং এটা কি বাড়ির সাথে কি গ্রাউন্ড করা থাকে, সুতরাং কারেন্টটা আসবে গ্রাউন্ডে চলে যাবে, সুতরাং বাড়ির কোনো ক্ষতি হবে না, বাড়ির ভেতরে থাকলে কারোর কোনো ক্ষতি হবে না। তাই বলছি বজ্রবহযুক্ত বাড়ি, মানে এই সুরশলাকাযুক্ত বাড়ি থাকলে পরে তাতে কোনো অসুবিধা হবে না। এখানে বলছে উঁচু দেওয়ালে বাড়ি, না, কখনোই নয়। উঁচু মানে বেশি লাগবে, হ্যাঁ, উঁচু দেওয়ালে বাড়ি হলে পরে সেখানে কি তোমাকে এই যে জিনিসটা এটা লাগাতে হবে, দেখবে তুমি বেশিরভাগ মানে উঁচু বিল্ডিংগুলোতে এটা লাগানো থাকে, ভালো করে অবজার্ভ করবে, ফিজিক্স মানে অবজারভেশন, তাই না? অবজার্ভ তোমাকে করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। 21 নম্বর দেখো, বলছে বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধানগুলি তৈরি হয় বৃষ্টিকণাগুলি ইলেকট্রনে পরিণত হওয়ার জন্য, পৃথিবীর তড়িৎ ক্ষেত্রের জন্য, সূর্যের দ্বারা আয়ন সৃষ্টির জন্য, জলকণাগুলি পরস্পর ঘর্ষণের ফলে। এই যে একটু আগে বললাম আমি, মেঘ কী করে সৃষ্টি হচ্ছে, মানে মেঘের মধ্যে বজ্রপাত কেন হচ্ছে? ধরো দুটো মেঘ রয়েছে, এরকম দুটো মেঘ রয়েছে, আস্তে আস্তে কি পরস্পর ধাক্কা লাগিয়ে দিল, তো ধাক্কা লাগানোর ফলে কি ওর মধ্যে ঘর্ষণ সৃষ্টি হলো, ঘর্ষণ হলে সেখানে কি চার্জড হয়ে যাবে,
চার্জ হয়ে গেল। এবার এখানে তোমার ভূমি রয়েছে, ভূমিতে তো ইলেকট্রনের সাগর, এটা চার্জ হয়ে সাপোজ পজিটিভ চার্জ রয়েছে সাপোজ, ঠিক আছে। তাহলে কি হবে, ভূমির কাছাকাছি রয়েছে, তাহলে একটা বিভব প্রভেদের সৃষ্টি হয়েছে, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে, কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো করবে, তাহলে এদিক থেকে একটা বজ্রপাত ফুস করে মাটির দিকে পড়বে, বুঝতে পারলে? তো এই ঘটনাটা এখানে ঘটছে। সো বজ্রপাত যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু জলকণাগুলি পারস্পরিক ঘর্ষণের ফলে সৃষ্টি হয়, যে জিনিসটা বললাম আমি, দুটো মেঘ পরস্পর ধাক্কা লাগলো, ঘর্ষণ হলো, তার ফলে কি সেখানে চার্জড হয়ে গেলো, চার্জড হওয়ার ফলেই এখানে বজ্রপাত পড়ে, কিছুই না, একদম সিম্পল জিনিস। নেক্সট দেখো, আধান বন্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ। সো 21 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে, বলছে আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, রাইট, ফাইন, অসুবিধা নেই। যেহেতু এখানে কন্ডাক্টর বলেছে, আমরা জানি কন্ডাক্টরে কি আউটার সারফেসে কিন্তু চার্জ থাকে, কখনোই ইনার সারফেসে চার্জ থাকে না, থাকতে পারে না, এগুলো আমরা গসেস ল দিয়ে আমরা প্রমাণ করবো, চাপ নেই। বলছে এই বক্তব্যটি সত্য সর্বক্ষেত্রে, নিরেট ও ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে না, কেবলমাত্র গোলাকার পরিবাহীর ক্ষেত্রে তাও না, যেসব পরিবাহীর তীক্ষ্ণাগ্র প্রান্ত নেই সেই সব পরিবাহীর ক্ষেত্রে না। অপশন তোমার এ কি, মানে সমস্ত তোমার কঠিন মানে সলিড হোক নিরেট হোক যাই হোক না কেন সবার ক্ষেত্রেই কন্ডাক্টর মানে আউটার সারফেস চার্জ থাকবে, আমরা প্রমাণ করবো এটা, অত চাপের কিছু নেই, আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর মধ্যে প্রমাণ করবো, ঠিক আছে। এখন শুধুমাত্র একটু মনে রাখো যে কন্ডাক্টর মানে আউটার সারফেসে চার্জ থাকবে, মানে এটা যদি একটা কন্ডাক্টর হয় তাহলে চার্জ তোমার এখানে থাকবে, পজিটিভ হলে পজিটিভ লিখবে, নেগেটিভ হলে নেগেটিভ লিখবে, বুঝতে পারলে? এটা আমাদের সূর্য মামা হয়ে গেল, তাই না? যাই হোক, সো নেক্সট 22 নম্বর কোশ্চেন বলছে একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটি ফাঁপা ও পরিবাহী, বলছে গোলকটিতে এত ইউনিট আধান থাকলে ওর ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বের মান কত? একদম সিম্পল জিনিস ভাই, 0 হবে, চোখ বুঝে আনসার করবে, কারণ কি সিগমা ইজিক্যাল টু চার্জ বাই এ তুমি বলবে, ফাইন। কিন্তু একটু আগে আমরা বললাম একটা পরিবাহী বলেছে এখানে দেখো, এবং ফাঁপা বলেছে, ফাঁপা হোক বা নিরেট হোক, ভেতরে কোনো চার্জ থাকতে পারে না, ভেতরে যদি কোনো চার্জ না থাকে চার্জ ডেন্সিটি কত? 0 হবে, কারণ চার্জ যদি ভাই 0 হয় চার্জ ডেন্সিটি 0 হবে, কারণ কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না, সে ফাঁপা হোক বা নিরেট হোক, ভেতরে কোনো চার্জ থাকে না। তাহলে এই যে ইনফরমেশনগুলো দিয়েছে জাস্ট বৃথা ইনফরমেশন, ঘাবড়ে দেওয়ার জন্য, বুঝতে পারলে? যদি তুই ফিজিক্সটা বুঝতে পারো তাহলে কিন্তু এই আনসার কিন্তু ইজিলি বলে দিতে পারবে, কারণ কন্ডাক্টরের ভেতরে চার্জ থাকতে পারে না, সেটা সলিড হোক বা ফাঁপা হোক, সবসময় চার্জ কি বাইরে থাকে, তাহলে কি ভেতরে তোমার চার্জ 0, তাহলে চার্জ ডেন্সিটি কত হবে? চার্জ বাই এরিয়া, তাহলে চার্জ যদি 0 হয় চার্জ ডেন্সিটি 0 হবে, ওকে। 23 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে, কি বললো আগে পড়ি, একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে, আচ্ছা কম বেশি একই পরিমাণ নাকি ওপরের কোনোটি নয়। দেখো যেহেতু সমান ব্যাস মানে দুজনেরই কি সেম, যদি সেম হয় তাহলে একই পরিমাণ আধান ধরে রাখতে পারবে, কিন্তু চার্জ মানে যদি গোলক দুটো যদি তোমার হয় আলাদা হয়, গোলক দুটো যদি রেডিয়াস যদি আলাদা হয় তাহলে কিন্তু একই পরিমাণ ধরতে পারবে না, এটা আমরা পরে গিয়ে প্রমাণ করবো, ঠিক আছে। ওকে, 24 নম্বর দেখো, বলছে এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি? দেখো তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, দ্যাট ইজ ইকুয়াল টু কি চার্জ বাই এরিয়া, চার্জের বলো কুলম, এরিয়া বলো মিটার স্কোয়ার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার তোমার ইন এসআই ইউনিট। যদি সিজিএস ইউনিট দেখি আমরা তাহলে সিজিএস ইউনিট তোমার হবে কুলম, মানে এটা স্ট্যাট কুলম বলতে পারো অথবা ইএসইউ বলতে পারো, ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এই ছিল তোমার এমসিকিউ সব শেষ হয়ে গেল, একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত এমসিকিউ সলভ করে দিলাম, ঠিক আছে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, বুঝে প্র্যাকটিস করো, আর ভিডিওটা শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করো, আর ভিডিওতে ভাই লাইক করো, তোমরা কিন্তু লাইক করো না, লাইক করো বেশি করে, হ্যাঁ লাইক করো, তাহলে কিন্তু আরও মানে মোটিভেশন পাওয়া যায় ভিডিও করার জন্য, ভালো লাগে আর কি, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো থ্যাংক ইউ।